বর্তমানে বাংলাদেশের নতুন কারিকুলাম নিয়ে চলছে নানান সমালোচনা। অনেক গার্ডিয়ান বলছেন আগের শিক্ষা ব্যবস্থায় নাকি ভালো ছিল, তেমনি ভারতেও কিন্তু শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে। তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে ভারতের শিক্ষা ব্যবস্থার পার্থক্য কতটুকু? শিক্ষা ব্যবস্থার দিক থেকে কোন দেশ এগিয়ে আছে, ভারত নাকি বাংলাদেশ? নাম্বার 1, বাংলাদেশ ও ভারতের নতুন শিক্ষা ব্যবস্থা। ভারতের নতুন শিক্ষানীতি অনুযায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত সকলকে নিজ নিজ ভাষায় পড়াশোনা করতে হবে, ইংরেজি মাধ্যমে নয়। তবে পঞ্চম শ্রেণীর পর যে কোনো মাধ্যমেই পড়াশোনা করা যাবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। মাধ্যমিক স্তর থেকে যে কোনো বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। তবে একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের উপর কোনো ভাষা চাপিয়ে দেওয়া যাবে না, তারা ইচ্ছে মতো যে কোনো কিছু শেখার অধিকার পাবে। তবে সংস্কৃত শিক্ষায় জোর দেওয়ার কথা বলা হয়েছে। আর অন্যদিকে বাংলাদেশের নতুন কারিকুলামে তৃতীয় শ্রেণীর আগ পর্যন্ত স্কুলে কোনো পরীক্ষাই রাখা হয়নি, পুরোটাই হবে শিক্ষণকালীন মূল্যায়ন। অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর কতটা দক্ষ হয়ে উঠেছে সেটা তাদের উপস্থাপনার মাধ্যমে যাচাইয়ের ব্যবস্থা থাকবে। এছাড়া অ্যাসাইনমেন্ট সহ বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই মূল্যায়ন করবেন শিক্ষকরা। নাম্বার 2, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কোন দেশের অবস্থা কত? বলুন তো, বিশ্বসেরা 500 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কয়টি ইউনিভার্সিটি রয়েছে আর ভারতের কয়টি? জেনে অবাক হবেন 2023 সালে প্রকাশিত কিউএস বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ বাংলাদেশ থেকে শুধু বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে এই তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারত পেয়েছে 41টি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমন 54টি বিষয়কে 5 ক্যাটাগরিতে ভাগ করে সম্প্রতি এই র্যাঙ্কিং প্রকাশ করেছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। 2023 সালে মোট 1594টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 15,700টিরও বেশি একাডেমিক প্রোগ্রামের মর্যাদা ও গবেষণাকে বিবেচনায় নিয়ে ইউনিভার্সিটিগুলোকে র্যাঙ্কিং এ স্থান দিয়েছে। নাম্বার 3, মেয়েদের অগ্রাধিকার। ভারতে মেয়েদের জন্য সরকারের তরফ থেকে কন্যাশ্রী নামক প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে মেয়েরা প্রতি বছর 1000 টাকা করে ভাতা পায় এবং 18 বছর বয়স হলে এককালীন 25,000 টাকা পেয়ে থাকে নিজেদের পড়াশোনার খরচ বাবদ। এবং সরকারি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রেখেছে সরকার, যেন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। বাংলাদেশেও মেধাবী শিক্ষার্থীদের জন্য আছে স্কলারশিপের ব্যবস্থা। এমনকি 2023 সালে বাংলাদেশে মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। শিক্ষা ও কর্মসংস্থান দুটি মূল উপাদান যা নারীর ক্ষমতায়ন তুলে ধরতে পারে। সেজন্য বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় এখন শিক্ষক পদের 60% নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে এবং সরকারি চাকরিতে নারীদের জন্য 10% কোটা সংরক্ষিত রয়েছে। নাম্বার 4, সাক্ষরতার হার। আদমশুমারির তথ্যের ভিত্তিতে ভারতের সামগ্রিক সাক্ষরতার হার 77%, যেখানে পুরুষদের সাক্ষরতার হার 84.4% এবং নারীদের 71.5%। তবে ভারতের এক একটি রাজ্যের মধ্যে সাক্ষরতার হারের পার্থক্য রয়েছে। অন্যদিকে 2022 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন সাক্ষরতার হার 74.6%। এর মধ্যে পুরুষের সাক্ষরতার হার 76.5% আর নারীদের সাক্ষরতার হার 72.8%। তবে বাংলাদেশে 2023 সালে সাক্ষরতার হার 76.8%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত প্রায়োগিক সাক্ষরতার নিরূপ জরিপ 2023-এ এই হার কিছুটা কম পাওয়া গেছে। বিবিএস এর প্রায়োগিক সাক্ষরতা জরিপ 2023 এর তথ্য বলছে 7 থেকে 14 বছর বয়সীদের প্রায়োগিক সাক্ষরতা প্রায় 73% আর 11 থেকে 45 বছর বয়সীদের এই হার 73.69%। নাম্বার 5, বিজ্ঞান, কমার্স ও হিউম্যানিটিজ এর মধ্যে তফাৎ। বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ মানুষের বিশ্বাস হলো ভালো ছাত্র তো বিজ্ঞান নিয়ে পড়বে, আর যার কোনো কুলকিনারা হবে না সে আর্টস বা হিউম্যানিটিজ নিয়ে পড়বে। এর ফলে এটা ধরে নেওয়া হয় যে আর্টস বা হিউম্যানিটিজ এর ছাত্ররা তেমন মেধাবী হয় না। অথচ দেশের গণতন্ত্রের মান বজায় রাখতে গেলে দেশের লিবারেল আর্টস এর মেধাবী ছাত্রছাত্রী খুব প্রয়োজন। ভারতের নতুন নীতিতে যে কেউ যে কোনো কম্বিনেশন নিতে পারবে এবং বিজ্ঞান, বাণিজ্য বা হিউম্যানিটিজ এর মতো করে কেউ কোনো বিশেষ স্ট্রিমের অন্তর্ভুক্তই হবে না। এর ফলে একজন পদার্থবিজ্ঞানের ছাত্র চাইলেই ইতিহাস পড়তে পারবে। এতে লিবারেল আর্টস এর প্রতি অনীহা কমবে এবং ছাত্রছাত্রীরা ইন্টারডিসিপ্লিনারি পড়াশোনার সুযোগ পাবে। বাংলাদেশের নতুন কারিকুলামেও একমুখী শিক্ষা ব্যবস্থা আর থাকবে না। নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের বিভাজন। এই কারিকুলামে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি
বিষয়ে পড়ানো হবে। নাম্বার 6, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা। ভারতে বর্তমান শিক্ষা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত মানের হয়েছে। গরিব পরিবারের ছেলে মেয়েরা যাতে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য সরকারের তরফ থেকে অনেক রকম সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। 2009 সালে শিশুদেরকে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের জন্য শিক্ষা বিনামূল্যে এবং বাধ্যতামূলক করেছে ভারত সরকার। এই আইনে আরো বলা হয়েছে যে প্রতিটি বেসরকারি স্কুলে 25% আসন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর শিশুদের জন্য বরাদ্দ করতে হবে। বাংলাদেশেও বিনা খরচে প্রাথমিক স্কুলে ভর্তি করা হয় এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক। তবে দরিদ্র বাচ্চাদের জন্য বেসরকারি স্কুলগুলোতে তেমন কোনো সিট নির্দিষ্টভাবে বরাদ্দ থাকে না, যেগুলো থাকেও সেগুলো খুব সামান্য। নাম্বার 7, শিক্ষায় বরাদ্দ বাজেট। বাংলাদেশে 2023 সালের শিক্ষা বাজেট ছিল 88,162 কোটি টাকা। অপরদিকে ভারতে 2023 সালে শিক্ষার বাজেট ছিল 3,60,000 কোটি টাকা। 2023 সালে বাংলাদেশে শিক্ষা খাতে মোট বরাদ্দ ছিল জিডিপির 1.83%। এর আগে 2021 থেকে 2022 অর্থ বছরে এটা ছিল 2.08%। তবে ইউনেস্কোর পরামর্শ একটি দেশের মোট জিডিপির 6%ই শিক্ষা খাতে ব্যয় করা উচিত। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত 2020 সালে জিডিপির 4.5% শিক্ষা খাতে ব্যবহার করেছে, যদিও এখন ভারতের বাজেটে শিক্ষায় বরাদ্দ জিডিপির 4.6%। নাম্বার 8, ডিগ্রি কোর্স শেষ না করেও সার্টিফিকেট। ভারতে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী যে কোনো কারণে হোক মাঝপথে ডিগ্রি কোর্স ছেড়ে দেয়। এতে বছর নষ্ট হয় এবং ডিগ্রিও পাওয়া যায় না। কিন্তু ভারতের নতুন নীতিতে প্রথম বছর শেষ করে ড্রপ আউট করলে একজন সে বিষয়ে সার্টিফিকেট পাওয়ার সুযোগ পাবে। এর সঙ্গে ক্রেডিট সিস্টেম চালু হচ্ছে। সে একটা ক্রেডিট ব্যাংকে জমা রাখতে পারবে এবং চাইলেই সেটা দ্বিতীয় বর্ষে ট্রান্সফার করে নিজের ডিগ্রি শেষ করতে পারবে। এর ফলে ড্রপ দেওয়া অনেক সহজ হবে এবং আমার মনে হয় এতে অনেক বেশি ছেলে মেয়ে গ্র্যাজুয়েটও হতে পারবে। তাছাড়া দ্বিতীয় বর্ষের পর ড্রপ দিলে তার ডিপ্লোমা দেওয়ার ব্যবস্থা আছে। এর ফলে অনেক মেয়েরা কলেজে পড়তে পড়তে বিয়ে হওয়ার কারণে ড্রপ আউট করলে পরে তারা ডিগ্রি শেষ করার সুযোগ পায়। অনেক দুস্থ ছাত্র যারা আর্থিক চাপে পড়াশোনা ছাড়তে বাধ্য হয় তারাও পরে গিয়ে ডিগ্রি অর্জনের সুযোগ পাবে। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কোনো ব্যবস্থা নেই। অনেকেই হয়তো জানেন না প্রতি বছর বাংলাদেশে 34% শিক্ষার্থী পড়ালেখা ছেড়ে দেয়, আর অন্যদিকে ভারতে 17% শিক্ষার্থী পড়ালেখা ছেড়ে দেয়। নাম্বার 9, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে বর্তমানে 58টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে 113টি। বর্তমানে ভারতে 976টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আর ভারতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট 19 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যদিও ভারত একটি অনেক বড় দেশ আর তাদের জনসংখ্যাও 143 কোটি 54 লক্ষের কাছাকাছি। আর বাংলাদেশের জনসংখ্যা 16,98,00,000। বাংলাদেশে প্রায় 7 লক্ষ শিক্ষক রয়েছে, অপরদিকে ভারতে শিক্ষক রয়েছে প্রায় 1 কোটি। নাম্বার 10, ভারত ও বাংলাদেশের মধ্যে উদ্ভাবন সক্ষমতার পার্থক্য। কয়েক বছর আগের একটি প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায় যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, নিয়ন্ত্রক কার্যক্রম এবং ব্যবসার পরিবেশ নিয়ে গঠিত প্রাতিষ্ঠানিক সাব ক্যাটাগরিতে পয়েন্ট পেয়েছে 45.5 পয়েন্ট, ওদিকে ভারত পেয়েছে 59.5 পয়েন্ট। মানব সম্পদ এবং গবেষণায় বাংলাদেশের পয়েন্ট 8.8, অথচ ভারতের 33.5। অবকাঠামো খাতে বাংলাদেশ পেয়েছে 40 পয়েন্ট আর ভারতের অর্জন 43 পয়েন্টস। জ্ঞান ও প্রযুক্তি দক্ষতায় ভারতের পয়েন্ট যেখানে 33.5, সেখানে বাংলাদেশের পয়েন্ট 16.1। সৃষ্টিশীল দক্ষতায় বাংলাদেশের পয়েন্ট 15, অথচ ভারতের 23.5। এছাড়াও অনলাইন ম্যাগাজিন সায়েন্টিফিক বাংলাদেশ জানিয়েছে 2022 সালে বাংলাদেশি গবেষকরা 12,843টি গবেষণাপত্র প্রকাশ করেছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ বিষয়ে বাংলাদেশ তৃতীয়। তবে বাংলাদেশ ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে। গবেষণার ডেটাবেস স্কোপাস অনুসারে ভারতের গবেষকরা 2022 সালে 2,62,000 গবেষণাপত্র প্রকাশ করেছেন। পিনিকপা অ্যানিমেশনের নতুন ভিডিওটি অলরেডি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। যাক বাবা, মনে হচ্ছে এবার আপদ দিতে হবে। আরে আরে, এ কি? তুমি এমন জোয়ান কি করে হয়ে গেলে গো? তোমার যে 40 বছর বয়স কমে গেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে তাই না? খুব খুব ভালো লাগছে। পিরিটা একেবারে উঠলে উঠছে। অনেক
দূরে চলে যাব, অনেক অনেক দূর। রস যেন একেবারে বেবে পড়ে। আস্তে আস্তে বাংলাদেশ ও ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে। যুগের সাথে তাল মিলিয়েই করা হচ্ছে এসব পরিবর্তন, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড তখনই সোজা থাকবে যখন আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।